নমস্কার। আজ শুনবেন বাচিক অরিজিনালসের বিশেষ নিবেদন, একটি ভৌতিক গল্প। আজ আপনাদের জন্য রয়েছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি ভৌতিক কাহিনী, ভূতের রাজা। গল্পের সূত্রধার আমি দেবাঞ্জন, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে দেবাঞ্জন। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি ভৌতিক কাহিনী, ভূতের রাজা। আমি সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল, সেখান থেকে রেল স্টেশনে যেতে প্রায় 30 মাইলের ওপর পথ পার হতে হবে। পাহাড়ের পথ, এক এক মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কম নয়। সকালবেলায় বেরুলেও মাঝপথে সন্ধ্যা হবে, তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটা শিকার কুঠি ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরুলে এই কুঠি হতো তাদের প্রধান আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আমার আলাপ ছিল। তাকে গিয়ে অনুরোধ জানালো শিকার কুঠিতে একটা রাতের জন্য আমাকে মাথা গোঁজবার জায়গা দিতে হবে। ম্যানেজার বললেন, এখন শিকারের সময় নয়, কুঠি খালি পড়ে আছে। আপনি 1 রাত কেন, 1 মাস থাকতে পারেন। এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলার সাহেবও আজ রাতটা সেখানে বিশ্রাম করবেন। কুঠিতে আরও ঘর আছে, আপনারও থাকবার অসুবিধে হবে না। কিন্তু কিন্তু কি? কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না? না, লোকের মুখে শুনি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো। কুঠির পাশেই শালবনের ভেতর সাঁওতালদের এক ভুতুড়ে দেবতা আছে। সেই দেবতা নাকি ভূতের রাজা। তার ভয়ে সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যার পর ওপার মারায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভেতর ঘুমোতে আসে। আমি হো হো করে হেসে উঠে বললুম, বেশ তো, মানুষ হয়েই দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এটা তো মস্ত পুণ্যের কথা। আমি রাজি। ম্যানেজার বললেন, আমি অবশ্য সব ছেলে মানুষের কথায় ততটা বিশ্বাস করি না, তবু বলা তো যায় না। যথা সময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার কুঠিতে পৌঁছল। ডুলি বেয়ারা বলে গেল মাইল 3 তফাতে একটা গাঁয়ে তারা আজকে রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলার সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমার বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, এই যে গুপ্তা যে, তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে ফিরছি। আর তুমি? আমি হোমে যাচ্ছি। তুমি কি আজ এখানেই থাকবে? হ্যাঁ সাহেব। বেশ বেশ, দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে, এ ভালোই হলো। 2 জন কেন সাহেব, বলুন 3 জন। 3 জন? 3 জন আবার কে? তুমি কি আমার আর্দালির কথা বলছো? ও আইসি, তবে ওকে আমি মানুষের মধ্যেই গণ্য করি না। না সাহেব, তোমার আর্দালির কথা বলছি না। তবে কি কুঠির দারোয়ানের কথা ভাবছো? না, সে রাত্রে এখানে থাকে না। না না, আমি দারোয়ানের কথাও বলছি না। তুমি কি শোনোনি সাহেব, সাঁওতালদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন? টেলার হেসে বলল, ও, শুনেছি বটে, তবে সেই রূপকথার এক পর্ণও আমি বিশ্বাস করি না। তুমি করো নাকি? করলে একলা এখানে রাত কাটাতে আসি? টেলার পাইপে 3-4টে টান মেরে বলল, দেখো গুপ্ত, সাঁওতালদের এই দেবতাটাকে আমি দেখেছি। এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর দুটো নেই।
তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, তাই ঠিক করেছি কাল যাওয়ার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রাখব। আমার বন্ধুরা তাকে দেখলে খুব খুশি হবে। আমি হেসে বললুম, তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতা আর কুঠির ভিতর শুতে আসবে না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি। তার আড্ডা কোথায়? টেলের আঙুল দিয়ে দেখিয়ে বললে, ওই যে ওইখানে, মিনিট খানেকের পথ। পায়ে পায়ে এগিয়ে গেল। কুঠির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদেরই ছায়ায় একটা পাথুরে ঢিবির ওপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলুম। মূর্তিটা রং করা কাঠের। তার দেহ মাপে মানুষের মতন বটে, কিন্তু তার মুখ দানবের মতন প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর! দেখলেই বুকের কাছটা ছ্যাঁত ছ্যাঁত করতে থাকে। মাথার চুলগুলো সাপের মতন ঝুলছে, কান দুটো হাতির মতন, মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতন। দুটো গোল গোল কাচের চোখ আগুনের মতো জ্বলছে। হাঁ করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভেতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে। কাঁধ ও মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একটা লিকলিকে সরু বাঁকড়ির ওপরে মুখখানাকে বসিয়ে দিয়েছে। হাত দুখানা বাঘের থাবার মতো। কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না। কাঠকে খুদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি। মূর্তির গায়ের রং আলকাত্রার মতন কালো, আর মুখের রং খানিক সাদা, খানিক তামাটে ও খানিক হলদে। মনে মনে ভাবলুম, এ মূর্তি যদি সত্যি সত্যি রাত্রে কুঠির ভিতর ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম এই জীবনে আর ভাঙবে কি? ধীরে ধীরে কুঠির দিকে ফিরে এলুম। টেলের পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল। আমাকে দেখে সে বললে, গিফট, খুব ঝড় বৃষ্টি আসছে, ওই দেখো। সত্যি তাই। পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কোষ্ঠী পাথর হয়ে গেছে। ঝড় উঠতে আর দেরি নেই। বাইরে এখন ঝড়। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাত। টেলের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি। এখন টেলার তার ঘরে হয়তো দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূতটুত কিছু মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুঁত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যত তাদের ভুলবার চেষ্টা করি আজে বাজে নানান কথা ভেবে, তত তারা মনের ওপর চেপে বসে, ঠিক যেন নরম মাটির ওপরে ভারী পায়ের দাগের মতো। বাইরে বৃষ্টি ঝরছে, ঝমঝম রমরম, মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া হা হা করে উঠছে, যেন কোনো আহত আত্মার কান্না। চারিদিক থেকে বনের গাছগুলো মরমর করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভিতর থেকে একবার শুনলুম হায়নার অট্টহাসি, একবার শুনলুম শৃগাল দলের মরা কান্না। একবার শুনলুম বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার উপর দুমদুম করে আঘাত হলো। ধর্মর করে আমি বিছানার ওপরে উঠে বসলুম। তবে সে কি আসছে? সে কি সত্যিই আসছে? দরজার ওপরে আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠেছে নিশ্চয়। নিজের কাপুরুষতার জন্যে মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি। এমন সময় বাইর থেকে ক্ষণক্ষণে ঝাঁঝালো গলায় গান শুনল। মেয়ে তো সাঁওতালি ভাষা।
নিশ্চয়ই কোনো সাঁওতাল গান গাইছে, কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কে সাঁওতাল মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে? আবার দরজার উপর ঘন ঘন আঘাত হলো, এবার আরও জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এ যে সত্যি সত্যি কে দরজা ঠেলছে আর ঠেলেই চলেছে। তবে কি সে সত্যিই এসেছে? তবে কি সে এখানে ঘুমোতে এসেছে? আবার গান শুনল, এবারে আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার ওপরে, সেই তীব্র ক্ষণক্ষণে গলার গান। হঠাৎ উল্টো বিপদ। কুঠির ভেতর দিককার দরজায় ঘন ঘন আঘাত। ভেতরে বাইরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি, এমন সময় শুনলুম, গুপ্তাও, গুপ্তাও, ফর গডস সেক, খোলো, দরজা খোলো শিগগিরই। এ তো টেলরের গলা। বাঁচলুম। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম। টেলর হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো, তার হাতে বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরে বললুম, মিস্টার টেলর, কি হয়েছে? এত রাত্রে কি দরকার তোমার? টেলর দেয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে বলল, গুপ্তা, আমার ঘরের দরজায় ক্রমাগত কে লাঠি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের দরজায় কাছে গিয়ে আমাকে ডাকছিলে? আমি বললুম, না না, আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি, কিন্তু আমারও ঘরের দরজায় যে কে কড়া নাড়ছে আর গান গাইছে। ওই শোনো। দুমদুম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচণ্ড আঘাত হলো। সঙ্গে সঙ্গে সেই গান। আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপরে আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল। সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখলুম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। কেউ ও কে? ও কি সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমোতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। টেলরের বন্দুক খুব বিকট স্বরে গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটার সাথ করে বারান্দার একপাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলর চেঁচিয়ে উঠল, গুপ্তাও, 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 জানালা বন্ধ করে দাও, জানালা বন্ধ করে দাও। পা চলতে চাইছিল না, কিন্তু পাছে টেলর মনে করে বাঙালি কাপুরুষ। সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানালার পাল্লা দুটো আবার বন্ধ করে দিল। টেলর টলতে টলতে আমার বিছানার ওপর বসে পড়ে বললে, গুপ্তা, কিছু মনে করো না, আজ আমি তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাবো। বাইরে আবার কে গান গাইলে, সেই গান। এখন সকালবেলা, কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছে। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরাটোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যত দূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা আর শৈলমালার গর্বোন্নত শিখর, এবং তারই ভিতরে এসে পড়েছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারাগুলো। কোথাও পশু পাখি, কীটপতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। পথের ওপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল। কাপড় মুড়ি দিয়ে কে যেন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলুম, এই কে তুই? এই কে তুই? এই। বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভেতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরোল।
কে তুই? আমি আমি ঠাকুরের পূজারি। ঠাকুর? কে ঠাকুর? যিনি ওই শালবনে থাকেন। এখানে কি করছিস? ঠাকুর রোজ রাতে এখানে ঘুমোতে আসেন গো, তাই আমিও তার সঙ্গে আসি। ও, কাল রাত্রে তাহলে তুই দরজা ঠেলছিলি? আমিও ঠেলছিলুম, ঠাকুরও ঠেলছিলেন। আর গান গাইছিল কে? আমি। এমন সময় টেলেরও ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বলল। টেলের তো শুনি মহা খারাপ। ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাওয়া মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে বনের ভেতরে অদৃশ্য হয়ে গেল। টেলের বললে, রাস্কেলটাকে ধরতে পারলে একবার দেখিয়ে দিত। অফ, সারা রাত কি অশান্তিতেই কেটেছে। আমি বললুম, যাক, যা হবার তা হয়েই গেছে। এখন আমাদের কি উপায় হবে? কুঠির দারোয়ানও এলো না, ডুলি বিয়ারারাও এই দুর্যোগে বোধহয় আসবে না। আমরা যাব কেমন করে? টেলার বললে, আমাকে যেমন করে হোক আর যেতে হইবে। বোম্বে যাবার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি। উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতাম, কিন্তু আমার 2 সিটার গাড়ি। আমি, আমার আর্দালি, তুমি, তোমার চাকর আর তোমার মালপত্র অতটুকু গাড়িতে তো ধরবে না। কাজেই তোমাকে এখানে ফেলে রেখেই আমাকে যেতে হবে। আর্দালি। টেলারের আর্দালি এসে সেলাম করলো। টেলার বললে, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো, তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো। যাও, যাও। আমি বললুম, তুমি কি সত্যি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ড নিয়ে যেতে চাও? টেলার বললে, অ্যাবসলিউটলি, আমার যে কথা সে কাজ। আবার রাত এলো। বৃষ্টি এখনও থামেনি। আমি এখনও কুঠিতে বন্দী হয়ে আছি। টেলার চলে গেছে এবং যাবার সময় সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে। সে আর এই কুঠির ভিতরে ঘুমোতে আসবে না। চোখে ঘুম আসছিল না। একখানা ইংরেজি নোবেল বার করে পড়তে বসল। ঘণ্টা দেড়েক পরেই তন্দ্রার আবেশ এলো। আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি, এমন সময় শুনলুম বাইরে সিঁড়ির ওপর আওয়াজ হলো। ঠিক যেন কাঠের আওয়াজ। ঠক ঠক করতে করতে এই আওয়াজটা আমার ঘরের কাছ বরাবর এলো। তারপর দরজার উপরে শুনলুম আবার সেই ধাক্কার পর ধাক্কা। কি আপদ! টেলার তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদেয় হয়েছে। এ আবার কে চালাতে এলো? নিশ্চয়ই সেই সাঁওতাল পুরুত ব্যাটা। সে হতভাগা রোজ রাত্রে এইখানে আরাম করে ঘুমোয় আর চারিদিকে রটিয়ে দেয় কুঠির ভেতরে ভূতের রাজা শুতে আসে। ধাক্কার জোর ক্রমেই বেড়ে চলল। একবার ভাবলুম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই। তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না। এই দুর্যোগে বিজন জঙ্গলের ভিতর রাত্রে একলা আমি এখানে আছি। যদি কোনো দুষ্ট লোক কুমতলবে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে কি দাঁড়ালো। দরজার এক জায়গায় একটা ছাতা ছিল। বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললুম, কে আছো? চলে যাও, নইলে এখনই আমি বন্দুক ছুড়ব। কোনো জবাব নেই। দরজার উপরে ধাক্কাও থামল না। এখনও আমার কথা শোনো, নইলে। বাইরে বিশ্রী গলায় হাসতে লাগলো। আমি বন্দুকের ঘোড়া টিপলুম। সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কাও থেমে গেল। ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। তারপর কুঠির সিঁড়ির উপর শব্দ শুনল। খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শোনা গেল। সে হাসি অমানসিক, শরীরের রক্ত যেন জল করে দেয়। শেষ রাতে জল ধরে গেল। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতন কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুললে। রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল। বারান্দায় বেরিয়েই দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে। তেড়ে গিয়ে মারলুম তাকে এক ধাক্কা। ধড়মড় করে সে উঠে বসল। সেই সাঁওতাল পুরুতটা। ক্রুদ্ধস্বরে বললুম, কাল আবার কি করতে এখানে এসেছিলি? বাড়ি চালাকি পেয়েছিস না? লোকটার মুখের ভাব একটুও বদলালো না। শান্ত স্বরে বলল,
আমার ঠাকুর কাল রাতে এখানে ঘুমোতে এসেছিলেন, তাই আমিও এসেছিলাম। তোর ঠাকুর কোথায়? সাহেব তো তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানেই আছেন। মিথ্যে কথা, আমি নিজের চোখে দেখেছি। টেলার তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানেই আছেন বাবু মশাই। কুঠি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের শালবনে গিয়ে হাজির হলো। সবিস্ময়ে দেখলুম ভূতের রাজা চোখ পাকিয়ে লকলকে জিভ বার করে ঠিক সেইখানে দাঁড়িয়ে আছে। আর আর ও কি, মূর্তির পেটের ওপরে একটা গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে। মূর্তির আরও নানা জায়গাতেও রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকেরই গুলি? ভাবতে পারলুম না। মূর্তির দিকে আর তাকাতেও পারলুম না। কেমন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলুম। কলকাতা ফিরে এসেই খবরের কাগজে এই বিবরণ পড়লুম। সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলার কাজ থেকে অবসর নিয়ে বিদেশে যাচ্ছিলেন, কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়ে খুব সম্ভব তিনি প্রাণ হারিয়েছেন। স্থানীয় জঙ্গলের ভেতর তার মোটর গাড়ি পাওয়া গেছে। মোটরের ওপরে, ভিতরে ও চারপাশে রক্তের দাগ, কিন্তু মিস্টার টেলার ও তার আর্দালির কোনোই সন্ধান পাওয়া যায়নি। পুলিশ সন্দেহ করছে মিস্টার টেলার ও তার আর্দালিকে বাঘ বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করেছে। নিকটস্থ জঙ্গলে এক নরখাদ্য বাঘের খোঁজ পাওয়া গিয়েছে। সেই ভুতুড়ে মূর্তির গায়ে তাহলে যে রক্তের দাগ লেগেছিল, তাহলে সে রক্ত হচ্ছে হতভাগ্য টেলারের আর তার আর্দালির গায়ের রক্ত। এবং সেই সাঁওতাল পুরুত্রাই নিশ্চয়ই কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। মনকে এই বলে প্রবোধ দিলুম বটে, কিন্তু প্রতিজ্ঞা করলুম শিকার কুঠিতে আর কখনো রাত্রিবাস করব না। কিসে কি হয় কে জানে। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভূতের রাজা। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল বাচিক অরিজিনালসকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। দেখা হবে আবার একটি নতুন গল্প নিয়ে। নমস্কার।